একটা সমাজে কেউ অফিসে বসবে, কেউ অফিসের গেটের সামনে থাকবে, কেউ মানুষকে অফিসে নিয়ে আসবে। এটাই তো সমাজের স্বাভাবিক চক্রাকার সিস্টেম। তো এ কারণে যে অফিসার, যে অফিসের দারোয়ান কিংবা যিনি একজন ড্রাইভার, সবাইকে নিয়েই কিন্তু আমাদের সমাজ, এবং প্রত্যেকেরই এই সমাজের নিজ নিজ জায়গা থেকে তাদের একটা অবদান আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত কাহালু উপজেলা শাখা কর্তৃক অটোরিকশা, ভ্যান, রিক্সা শ্রমিক ইউনিয়ন শ্রমিক ভাইদের নিয়ে আজকের এই মত বিনিময় প্রোগ্রামের প্রিয় সভাপতি, পরিচালক, আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত আমির, আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সম্মানিত সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখা সম্মানিত সহসভাপতি, আমাদের কাহালু পৌরসভা সম্মানিত মেয়র পদপ্রার্থী এবং একান্ত প্রিয় শ্রমিক কল্যাণের দায়িত্বশীল ভাইরা, ছাত্র শিবির নেতৃবৃন্দ, যাদের নিয়ে আমাদের এই প্রোগ্রাম, সেই আমার প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের জন্য আমার আদাব। আপনারা কেমন আছেন? আমার খুব ভালো লাগছে। গত 35-40 দিনে প্রতিদিনই তো প্রোগ্রাম করছি। তো আমাদের প্রথম ধাপের প্রোগ্রাম শেষ হয়েছে গত কয়েকদিন আগে। এরপর থেকে আমরা নতুন নেক্সট ধাপের প্রোগ্রাম শুরু করেছি। বিভিন্ন ওয়ার্ডগুলোতে যাচ্ছি, তারপরে গ্রামগুলোতে যাচ্ছি, উঠান বৈঠকে যাচ্ছি। তো আজকে সকালে আমাদের শুরু হয়েছে। সে সকালে বগুড়া শহরে প্রোগ্রাম ছিল একটা, এরপরে নন্দীগ্রামে 2টা প্রোগ্রাম ছিল। সেখান থেকে সে জামগ্রাম ঘুরে আমরা আসলাম 2 নম্বর সদর ইউনিয়নে কচুয়াতে, তারপর আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম, কারণ এখানে শুধু এক পেশার লোকজন আছে, তাই না? জি। তো আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারে যারা সদস্য আছে তাদের কাছে আমার সালাম এবং আদাব পৌঁছাবেন। খুব ভালো হতো যদি একটু বেশি সময় নিয়ে আপনাদের সাথে গল্প করা যেত। কারণটা হলো, আমার মালঞ্চাতে একটা প্রোগ্রাম চলছে সাতরখা গ্রামে, ওখানে লোকজন সবাই বসে আছে আমার জন্য। তো স্বাভাবিকভাবে খুব বেশি কথা বলার সুযোগ নেই, বাট আল্লাহ যদি চায় এটা তো শেষ প্রোগ্রাম না, মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা হবে। আপনারা হলেন এই অঞ্চলের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। কিভাবে? আপনারা দেখেন, প্রতিদিন এই যে আপনি ভ্যান চালান, আপনি রিক্সা চালান, আপনি সিএনজি চালান, যারা সকাল করে অফিসে যায়, যারা চাকরিজীবী, যারা স্কুলে যায়, যারা দোকানে যায়, ব্যবসায় যায়, এই সব কিছু কিন্তু অর্থনীতির সাথে রিলেটেড। তো একটা সমাজে কেউ অফিসে বসবে, কেউ অফিসের গেটের সামনে থাকবে, কেউ মানুষকে অফিসে নিয়ে আসবে। এটাই তো সমাজের স্বাভাবিক চক্রাকার সিস্টেম। তো এ কারণে যে অফিসার, যে অফিসের দারোয়ান কিংবা যিনি একজন ড্রাইভার, সবাইকে নিয়েই কিন্তু আমাদের সমাজ, এবং প্রত্যেকেরই এই সমাজের নিজ নিজ জায়গা থেকে তাদের একটা অবদান আছে। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আমাদের শ্রমিক ভাইদের অবদান অনস্বীকার্য। আমাদের এই ছবি আমরা দেখছি না, কিভাবে আমাদের আন্দোলনকে উজ্জীবিত করেছিল। জাস্ট একটু চিন্তা করেন, আন্দোলন যখন তুঙ্গে উঠল, ঢাকা সহ সারা বাংলাদেশে শুধু ছাত্ররা মার খাচ্ছিল, যখন শ্রমিক ভাইরা ছাত্রদের সাথে একাকার হয়ে গেল, ছাত্র শ্রমিকরা, আন্দোলনের চেহারা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল। নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, আমরা তার নাগরিক হিসেবে এই মানুষদের জন্য আমাদের যে ভূমিকা রাখা দরকার ছিল সেটি আমরা রাখতে পারি নাই। আমরা দিনরাত কষ্ট করছি, আমাদের কোনো সিকিউরিটি নাই। আমরা দিনরাত কষ্ট করছি, আমাদের চিকিৎসার ভালো
কোনো সিস্টেম নাই। আপনারা জানেন যে 2 মাস আগেও আমি একটা দেশে ছিলাম, তুরস্কে ছিলাম। সেখানে কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কে ডাক্তার, কে একজন দোকানদার, কে একজন শ্রমিক। ওখানে তো রিক্সা নেই, কিন্তু রিক্সার মতো অনেক বাহন আছে, কে একজন ড্রাইভার। এটা কোনো ফ্যাক্টর না। সবার জন্য সরকারের পক্ষ থেকে ইকুয়াল স্বাস্থ্য সেবার একটা সিস্টেম রয়েছে, যে সেবার মাধ্যমে আপনি একই সিস্টেমে একজন 1000 কোটি টাকার মালিক সরকারের কাছ থেকে যে সার্ভিস পাবে, একজন ড্রাইভার কিংবা আরও কোনো পদের মানুষ, প্রফেশনের মানুষ, সে একই সার্ভিস পাবে যদি সরকারের সেই স্বাস্থ্য বিমার আওতাভুক্ত হয়। আপনারা চিন্তা করেন, আমরা যদি আমাদের দেশের সবার জন্য এরকম একটা স্বাস্থ্য বিমা করতে পারতাম, যেখানে আপনি প্রতি মাসে আয়ের একটা অংশ জমা হবে, বিনিময়ে আপনি আপনার পরিবার 100% ফ্রি চিকিৎসা পাবেন, 100% ফ্রি ওষুধ পাবেন, তাহলে কি সেটা খারাপ হতো না ভালো হতো? আমি গতকাল শাহিদ খান ভাইয়ের সাথে হসপিটালে গিয়েছিলাম, আমার কান্না আসতেছিল। 54 বছর একটা দেশে আমরা মানুষের জন্য কিচ্ছু করতে পারিনি। কিসের রাজনীতি আমাদের? আজও হসপিটালের মানুষের মতো, মানে অমানুষের মতো আমরা তাদেরকে হসপিটালে শুয়ে আছে। তারা একটা শোয়ার জায়গা নাই, একটা বসার জায়গা নাই, একটা পরিবেশ নাই, নোংরা একটা অবস্থা। তো একজনকে জিজ্ঞাসা করলাম, বলছে ভাই এখন তো খুবই ভালো, গত 1 বছরের পরিবেশ অনেক ভালো হয়েছে, এটাই যদি ভালো হয়। প্রিয় আমার একান্ত প্রিয় ভাইরা, আমাকে আজকেও একজন বলতেছিলেন যে আপনি একটা সম্মানিত মানুষ, কত সুন্দর চাকরি করতেন। মানুষ চাকরি পাইলে, দেশের বাইরে সুযোগ পাইলে সব কিছু ছেড়ে চলে যায়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের বাইরে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করে, অন্য অন্য প্রফেশন ছোটোখাটো কাজ করে টাকা কামানোর জন্য। আপনি ছেড়ে চলে আসছেন এই নষ্ট দেশে কেন? প্রিয় ভাইরা, আজকে আমরা দেশে এজন্য এসেছি, আপনার স্বপ্নের জায়গাতে। আপনি আপনার সন্তানের জন্য যে স্বপ্ন দেখেন, অভিভাবক হিসেবে আপনি একজন শ্রমিক হিসেবে, অভিভাবক হিসেবে যে স্বপ্ন দেখেন, একজন রোগী হিসেবে আপনি হসপিটালে যে চিকিৎসা চান, একটা নিম্ন আয়ের মানুষ হিসেবে আপনার সন্তানের জন্য যে ভবিষ্যৎ দেখেন, আপনাদের এই স্বপ্নগুলোকে উজ্জীবিত রাখার জন্য, আপনাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে আমরা একসাথে কাজ করার জন্য দেশে এসেছি। আপনাদের মাধ্যমে আমি এই মেসেজটুকু আপনাদের পরিবার, আপনাদের বন্ধুদেরকে, প্রতিদিন আপনাদের কাছে যে যাত্রীরা আসবে, প্রতিদিন আপনারা যেখানে বসে বিশ্রাম নেবেন, সবার কাছে একটাই মেসেজ পৌঁছে দেবেন, যাতে আমরা সবাইকে মিলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সুন্দর সমাজ নির্মাণ করতে পারি, যে সমাজে আপনার সন্তান, আমার সন্তান, আপার লেভেল, লয়ার লেভেল সবাই একসাথে ভালো একটা পরিবেশে সেখানে বড় হবে। পাশাপাশি এখানে যারা বাবা হিসেবে আছেন, যারা অভিভাবক, আপনি যে পেশায় থাকেন না কেন, আপনি স্বপ্ন দেখবেন আপনার সন্তান কষ্ট করে হলেও আপনি তাকে এমনভাবে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন যাতে তাতে এই সমাজে সবচেয়ে ভালো সন্তান হিসেবে তারা তৈরি হয়। তাদের স্কুলে যাওয়া, মাদ্রাসায় যাওয়া, কলেজে যাওয়া, এই জায়গায় আপনারা কষ্ট করে হলেও এটা আপনারা ইনশিওর করার চেষ্টা করবেন। আমরা পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং তার দিনের জন্য কবুল করুক। আমাদের অমুসলিম ভাইরা যারা এখানে আছেন, আমরা একসাথে তাদেরকে নিয়ে আমরা পথ চলতে চাই ইনশাআল্লাহ। আমরা এমন বাংলাদেশ করব যে বাংলাদেশে একজন মুসলমান, ধার্মিক মুসলমান তার ধর্মীয় বিধিবিধান যেমন ভালোভাবে পালন করতে পারে, ঠিক তেমনি একজন হিন্দু ভাই, একজন বৌদ্ধ ভাই, একজন খ্রিস্টান ভাই তিনি সংখ্যালঘু হওয়ার কারণে কখনো যেন সংখ্যাগুরু সংখ্যালঘু এই সমস্যায় না ভুগে তার জন্য ভালোভাবে শতভাগ নিরাপত্তা নিয়ে তার ধর্মীয় বিধিবিধান পালন করতে পারে এমন একটি বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আমরা 24-এর বিপ্লবের পরে একটি গোষ্ঠী যখন আমাদের অমুসলিম ভাইদের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করছিল, তাদের মন্দিরগুলোতে হামলা করে দেশের বাহিরে আমাদের ইমেজ নষ্ট করার চেষ্টা করেছিল, তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দখল করার চেষ্টা করেছিল,
আমরা সেদিন ঐক্যবদ্ধভাবে আমার অমুসলিম ভাইদের আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। আমরা আগামী দিনেও এমন বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশ হিন্দু মুসলিম বলে কিছু থাকবে না, আমরা সবাই বাংলাদেশি হিসেবে নিরাপদে আমরা এক ছাতার নিচে বসবাস করবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের জায়গা থেকে আমার জন্য, দাঁড়িপাল্লার জন্য, একটা সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য সবাই কাজ করবেন তো ইনশাল্লাহ। আপনাদের সাথে আবারও দেখা হবে, রাস্তায় দেখা হবে, মসজিদে দেখা হবে, মন্দিরে দেখা হবে, পথে ঘাটে দেখা হবে, ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আদাব।